নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে। ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার লক্ষ্যে। আইএসএল এর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ভারতীয় ফুটবলে বড় খবর। এবার ভারতীয় ফুটবল টিমের ডিরেক্টর হচ্ছেন সুব্রত পাল। সোদপুরের মিষ্টুই ন্যাশনাল ফুটবল টিমের বড় দায়িত্ব নিতে চলেছেন। এক্সক্লুসিভ কনফার্মেশন প্যারালাল স্পোর্টসকে দিলেন এআইএফএফ এর সচিব অনিল কুমার। এখন শুধু সরকারিভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান সুব্রত পাল একটা সময় দেশের জার্সিতে দুর্গ সামলেছেন। তিন কাঠির তলায় চুটিয়ে খেলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানে। বাংলার সেই মিষ্টুই এবার ভারতীয় ফুটবলের ডিরেক্টর পদে আসতে চলেছেন। যদিও সুব্রত পাল ফোনে জানিয়েছেন তাকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে এআইএফএফ এর সহ সচিব সত্যনারায়ণ জানিয়েছেন ভারতীয় ফুটবলের একটা বড় খবর, এটা সুব্রতর প্রাপ্য। আর সচিব অনিল কুমার একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ঢোকার আগে সুব্রত পালের ডিরেক্টর পদে আসার খবরে শিলমোহর দিয়ে গেলেন প্যারালাল স্পোর্টসকে। I'm in the middle of the meeting. I will tell you later on. I will talk to you. Okay. Thank you. See, any former footballer who has played at the highest level, who has given so much of service for the country, getting their services will definitely be a positive addition to whatever are the efforts of the All India Football Federation. Okay, and he has got some good credentials, and he's got his ideas, etc. So definitely he can help in various things, right? In whatever aspects of the national team is there. Apart from the coaches, he can also help around in a lot of issues over there. ভারতীয় ফুটবলের ডিরেক্টর পদে আসছেন সুব্রত পাল। খুশির হাওয়া ফুটবল মহলে। এই পদে একজন ফুটবলার থাকলে সেটা আখেরে ভালো খবর এদেশের ফুটবলের জন্য, এমনটাই মনে করেন প্রাক্তনরা। আর ফেডারেশন সুব্রতকে এই দায়িত্ব দেওয়ায় খুশি তার এক সময়ের সতীর্থরাও। First thing, I'm so happy that the ex players ये पोस्ट में आया। उसके लिए मैं ऑलवेज एक्स प्लेयर उसका पॉल का ह्यूज कंट्रीब्यूशन फॉर नेशनल टीम, ठीक है। रियली ऑन बिहाफ ऑफ ऑल फुटबॉल फैंस, अपना जो फ्रेंड्स हैं, सो पॉल को कॉन्ग्रेचुलेशन बोल रहे हैं एंड ऑल्सो थैंक्स टू ऑल इंडिया फुटबॉल फेडरेशन। बट इसका बाद क्या एक्शन रहेगा वो इम्पोर्टेंट है। इट्स नॉट वेरी इजी रोल, इट्स वेरी वेरी क्रूशल रोल है ये पॉल जो कर रहा है। इट्स वेरी क्रूशल रोल है। It's not about technical, it's all over. ভালো নিউজ, গুড নিউজ। একটা ফুটবলার ডিরেক্টর হচ্ছে, ফুটবলের ডেভেলপমেন্ট হবে, এটাই তো আমাদের দেশে এটাই দরকার, যে ফুটবলাররা একটা মানে যারা ফুটবল বোঝে, খেলাধুলা বোঝে, যে খেলার সাথে যে আছে, সে আমার মনে হয় সে পদে থাকলে আমার মনে হয় বেটার উন্নতি হবে আর কি। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন অফকোর্স জানাবো, এটা ভালো দিক, এটা ফুটবলের জন্য একটা খুব ভালো দিক। সুব্রত পাল ভারতীয় দলের ডিরেক্টর পদে আসা মানেই আজ গর্বিত যে লোকটা সবচেয়ে বেশি, তিনি হলেন রঞ্জন চৌধুরী। ভাবুন একবার, একদিকে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পদে কল্যাণ চৌবে, আর ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর হচ্ছেন সুব্রত পাল। এই দুজনকেই রঞ্জন চৌধুরী নিজে হাতে ফুটবলটা শিখিয়েছেন টিএফএতে। তাই আজকে এই খবরে আপ্লুত রঞ্জন চৌধুরী। সমাজের রেসপন্সিবিলিটি নিতে হবে, সমাজের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য সবাই এগিয়ে আসে না। একটা তো উপর থেকে ইনফরমেশন আছে। উপর মানে কি, মানে ভগবানের বা আল্লাহ যাই হোক, এদের থেকে ইনফরমেশন আছে যে তোমাকে দায়িত্ব নিতে হবে। সবার থেকে ভগবান ইনফরমেশন রেসপন্স দেয় না। আমাকে যেমন দিয়েছে উপরালে, আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে, যেন উনি বলেছেন তুমি সবকিছু ছেড়ে ছুড়ে তুমি সব। আমি চিরজীবন এখনো 68 বছর বয়স, এখনো আপ্রাণ চেষ্টা করে আছি। উনি উপরওয়ালা তাই জন্য কল্যাণকে আর সুব্রত পালকে রেসপন্সিবিলিটি নেওয়াতে হবে সমাজের জন্য। এটা বেশি খুশি তো লাগবে, খুশির থেকে বেশি হচ্ছে এই জন্য আমার খুশি যে সমাজের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ক্ষমতা ভগবান ওদের দিয়েছে, সেটা জন্য ওরা নেবাক। এটি আমার কাছে। টাটা ফুটবল একাডেমিতে যেদিন কল্যাণ চৌবে আর সুব্রত পাল প্রথম এসেছিল, আজ যেন সেদিনের কথাই বড় বেশি মনে পড়ছে তাদের প্রাক্তন কোচের। আমি কোনোদিনই আজ পর্যন্ত টাটা ফুটবল একাডেমি প্রথম যে 12 বছর বয়স থেকে একটা রেভলিউশন চালু করেছিল ভারতবর্ষের বুকে, সেখানে কল্যাণ চৌবেকে আমরা এনেছিলাম আন্ডার 12।
গ্রুম করেছিলাম আমি, কল্যাণ হলো, রেনেডি হলো, এই যে গ্রুম করেছিলাম 12 বছর বয়স থেকে। কল্যাণ তো প্রায় 6 বছর ছিল, 6 থেকে 7 বছর ছিল, পড়াশোনা করানো, করানো। আমার ছোটবেলার ছবিগুলো আছে। তো কল্যাণের মধ্যে অলওয়েজ একটা কি বলে স্পিরিটেড লোক, স্পিরিটেড একটা অ্যাটিটিউড ছিল যে আমাকে বড় হতেই হবে, নট অনলি বড় হতেই হবে, বড় হতে হবে। আর যখন সুব্রত পাল এসেছিল আমার কাছে, আমার মনে হয় 94 বা 96, আমার এখন মনে নেই, ট্রায়াল শেষ হয়ে গেছিল তখন সুব্রত পাল পরে এসছে। তো আমরা না, আমাদের তো ট্রায়াল শেষ হয়ে গেছে, একজন আমি কাউকে আমার সাথে কাউকে কথা বলতে দিতাম না, ও গেটের বাইরে গোটা রাত ওয়েট করে বসেছিল, এখনো মনে আছে আমার। তারপরের দিন ওর দেখে ওকে অ্যালাউ করলাম, দেখলাম অদ্ভুত চরিত্র, অদ্ভুত ফাইটার চরিত্র, সুব্রত পাল ঢুকলো। সুব্রতর মধ্যে একটা বড় ব্যাপার কি, কোনো ম্যাচেও হারতে চাইতো না, হারলে ও আলাদা ট্রেনিং, রাতের পর রাত ট্রেনিং করতো, রাতের পর রাত ট্রেনিং করতো। তো আমার খুব খুশি যে এই ধরনের ক্যারেক্টার, এই ধরনের বিল্ড আপ আমি আমার মেন্টরের, আমি আমার যে ভেতরের যে খিদে, যে হাংরিনেস, যেটা আমি জার্মানি থেকে গত 20 বছর ধরে শিখেছি, এদের মধ্যে প্রভাবিত করতে পেরেছি। এর থেকে খুশির খবর কিছুই না। সুব্রত পালের নতুন দায়িত্ব, উচ্ছ্বসিত বাংলার ক্রীড়া জগৎ। ভারতীয় ফুটবলের উন্নতিতে কিভাবে নিজেকে মেলে ধরেন বাংলার মিষ্টু, সেটাই এখন দেখার। তার এই নতুন জার্নি নিয়ে কি বলছে ময়দান। সুব্রত পাল তো দক্ষ খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ইন্ডিয়া টিমে খেলেছে, বেঙ্গলে খেলেছে, তো ওর পারফরমেন্স নিয়ে কারুর কোনো বক্তব্য নেই। এটা একটা নতুন ভেঞ্চার, আশা করি ওর নিষ্ঠা ও সিনসিয়ারিটি যা আছে ওইটাকে সফল করতে হবে। ও যদি সফল করতে পারে তাহলে দেশের ফুটবলের জন্য একটু অন্ধকার থেকে আলো দেখা যেতে পারে। আমার ওর জন্য শুভেচ্ছা কামনা রইল, এবং ওর যদি কোনোভাবে কোনো দরকার হয় ইস্টবেঙ্গল ক্লাবকে, আমরা তার পাশে থাকবো। ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর পদ মানে তোমার সবগুলো এজ গ্রুপ আছে, সিনিয়র টিম, জুনিয়র টিম, যদি একাডেমি থাকে একাডেমি, মেয়েদের টিম, টোটাল ফুটবলের ব্যাপারটাকে দেখা, সেটা কিন্তু একটা ভালো কাজ। মানে ইন্ডিয়ান ফুটবলের যদি কিছু উন্নতি করতে কেউ চায় তাহলে এটা থ্রু দিয়ে করতে পারবে, এটা থ্রু দিয়ে করার চেষ্টা করতে পারবে। অনেকের তো ইচ্ছে থাকে অনেক কিছু করার। জামশেদপুর ম্যাচের আগে বড় ধাক্কা মোহনবাগানে। ম্যাচের আগের দিন চোট পেলেন সাহাল আব্দুল সামাদ। বৃহস্পতিবার সকালে হালকা অনুশীলন করেন, তবে দলের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করেই বেরিয়ে যান মাঠের বাইরে। তাঁর চোটের অবস্থা দেখে মলিনা তাকে ছাড়াই জামশেদপুর যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জামশেদপুর ম্যাচ খেলতে গেলেন না সাহাল, দল চলে গেলেও তিনি রইলেন কলকাতায়। সাহাল জামশেদপুর যেতে পারলেন না, তার অর্থ একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত হয়ে গেল, গ্রেগ স্টুয়ার্ট শুরু থেকেই খেলছেন। সাহালের খেলার ধরন অনেকটাই স্টুয়ার্টের মতো, তাই স্টুয়ার্ট পুরোপুরি ফিট থাকলে প্রথম একাদশে সাহালের জায়গা হয় না, তেমনি স্টুয়ার্ট আনফিট থাকলে কাজ চালাতে পারেন সাহাল। স্টুয়ার্ট অবশ্য এখন পুরো ফিট, তাই সাহাল গেলেও হয়তো শুরু থেকেই খেলতেন স্টুয়ার্ট। এখন সাহাল যেতে না পারায় ব্যাপারটা অনেকটাই নিশ্চিত হয়ে গেল। জামশেদপুর যাওয়ার আগে কলকাতার শেষ প্রস্তুতি সেরে নিল মোহনবাগান। বৃহস্পতিবার সকালে অবশ্য হালকা অনুশীলনই হলো সবুজ মেরুনের। আশিগো থাপা রিহ্যাব করে কাটালেন। এদিনের অনুশীলনেও সেট পিসের উপর বাড়তি নজর ছিল মলিনার। ঝালিয়ে নিলেন উইং থেকে আসা ক্রসগুলিকে কাজে লাগানোর প্রস্তুতি। ঘরের মাঠে ভীষণ কঠিন প্রতিপক্ষ জামশেদপুর। শুক্রবার সেই ম্যাচের আগে এই দুই অস্ত্রকে শান দিয়ে দিলেন বাগান কোচ। বৃহস্পতিবার জামশেদপুর পৌঁছে গেল টিম মোহনবাগান। ইস্টবেঙ্গলে বড় ধাক্কা, অন্তত 2-3 সপ্তাহের জন্য ছিটকে গেলেন আনোয়ার আলী। তাঁর চোটের জায়গায় এমআরআই রিপোর্ট দেখে বোঝা গেল হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, ফলে 2-3 সপ্তাহের আগে মাঠে ফেরা সম্ভব নয়। বৃহস্পতিবার মাঠে নামলেন না। শুক্রবার দলের সঙ্গে তাঁর যাওয়ার কোনো প্রশ্নই নেই। আনোয়ার ইস্যুর কী হলো, আনোয়ার নিয়ে কী সিদ্ধান্ত হবে, এই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র কৌতূহল। সবাই জানতে চান কি হলো, কি হচ্ছে, কিন্তু ঘটনা হলো এই মুহূর্তে কিছু হওয়ার নেই। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি বৈধ না অবৈধ এই মামলার রায় যতক্ষণ না দিল্লি হাইকোর্ট দিচ্ছে ততক্ষণ এই ইস্যুতে কোনো সিদ্ধান্ত হওয়ার নেই। তাছাড়া দিল্লি হাইকোর্ট এর মধ্যে সিদ্ধান্ত জানালেও কিছু হওয়ার নেই, কারণ ফিফা নির্দেশ দিয়েছে গোটা বিশ্বজুড়ে ফুটবলার ট্রান্সফার সংক্রান্ত সব বিতর্ক এখন স্থগিত থাকবে। তাই আনোয়ার ইস্যুতে কোনো সিদ্ধান্ত এখনই হচ্ছে না। বুধবার ক্লান্তির জন্য অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল রিচার্ড সেলিসকে, তবে বৃহস্পতিবার তিনি পুরোদমে অনুশীলন করলেন। সমস্যা একটা জায়গাতেই, ভাষা সমস্যা। স্প্যানিশ ছাড়া আর কোনো ভাষাই জানেন না লাতিন আমেরিকান তারকা।
ফলে স্প্যানিশ কোচ ও সাপোর্ট স্টাফ ছাড়া আর কারোর সঙ্গেই সেভাবে কমিউনিকেট করতে পারছেন না। তবে কিছু কিছু ইংরেজি শব্দ বোঝেন, বলতে পারেন। তাই আমাদের প্রতিনিধি সৌভিক মহন্ত দীর্ঘক্ষণের চেষ্টায় তার কিছু কথা উদ্ধার করতে পারলেন। শুনুন হাবে ভাবে দু একটা কথায় আমাদের প্রতিনিধিকে কি জানিয়ে গেলেন রিচার্ড চেলিস। ভাষা সমস্যায় একটু অসুবিধে হচ্ছে, সতীর্থদের সঙ্গে কমিউনিকেট করতে একটু অসুবিধে হচ্ছে, তবে ফুটবলের ভাষা একই, তাই এটা কোনো বড় সমস্যা নয়। হ্যাঁ, আমি ক্লান্তির জন্য বুধবার অনুশীলনে বিশ্রাম নিয়েছিলাম, এখন পুরোদমে অনুশীলন করলাম। বৃহস্পতিবার হেক্টর ক্রেসপো ক্লেটন সিলভা অনুশীলন করলেন না। ক্রেসপোর অনুশীলনের প্রশ্ন নেই, তবে ক্লেটনকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হয়। তিনি দলের সঙ্গে যাচ্ছেন, তবে হেক্টরকে নিয়ে যাওয়া হবে কিনা সেটা শুক্রবার সকালে কোচ ঠিক করবেন। এছাড়া চোটের জন্য রাকিব ও লাকরাও অনুশীলন করেননি, তবে হিজাজি প্র্যাকটিস করলেন। সেলিসকে মূলত লেফট উইংয়েই অনুশীলন করালেন অস্কার ব্রুজো। বেশ ভালো অনুশীলন করলেন ভেনেজুয়েলার ফুটবলার। ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ইস্যু নিয়ে জোর চেষ্টা ক্লাবের। হেক্টরের পরিবর্তে ফরাসি ডিফেন্ডারের আসার সম্ভাবনাই বেশি। ক্লাবও তাঁকেই চাইছে, কিন্তু তার জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হবে। তাই ইমামি কর্তৃপক্ষ চাইছে তুলনায় কম অর্থ খরচ করে এক জার্মান ডিফেন্ডারকে আনার। তবে ইমামি খুব বেশি অর্থ দেবে না, ক্লাবকে অনেকটাই বহন করতে হবে। সেই মতো ক্লাব কর্তারা জোর চেষ্টা চালাচ্ছেন অর্থের যোগান দেওয়ার। কোপা দেল রেতে রিয়াল বেতিসকে 5-1 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। এই ম্যাচে রবার্ট লেভানডস্কিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ হান্সি ফ্লিক। স্বভাবতই গাভি ইয়ামালদের কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। এই ম্যাচেই 17 বছর বয়সী তারকা লামিনে ইয়ামালের ফুটবল জাদুতে মুগ্ধ হলো সবাই। তার শরীরী ডজে, পাশাপাশি উইং চিরে ফেলা দৌড় কিংবা ড্রিবলিংয়ের সৌন্দর্য, সকল প্রশংসাকে ছাপিয়ে গেলেন এই তরুণ উইঙ্গার। ইয়ামাল নিজে একটি গোল করার পাশাপাশি 2টি গোলে অ্যাসিস্টও করলেন, যদিও অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়ে যায়। সব মিলিয়ে চলতি মৌসুমে 24 ম্যাচে 9টি গোলের পাশাপাশি 13টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। ম্যাচের পর তাঁর সতীর্থ ফুটবলাররা তো বলেই দিলেন লামিনে ইয়ামালই মেসির যোগ্য উত্তরসূরি। তাঁর ব্যালন ডি'অর জেতা শুধু সময়ের অপেক্ষা। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামকে 2-1 গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলল আর্সেনাল। লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। এদিন ম্যাচে প্রথম গোল করে টটেনহাম। ম্যাচে 40 মিনিটে ডমিনিক সোলাঙ্কির আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। তার 4 মিনিট পর লিয়ান্দ্রো তোসারের গোলে প্রথমার্ধেই 2-1 গোলে এগিয়ে যায় আর্সেনাল। এই জয়ের ফলে 21 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে উঠে আসলো তারা। চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই ম্যানচেস্টার সিটি। তার প্রধান কারণ চোটের কারণে দলের নিয়মিত 2 সেন্টার ব্যাক জন স্টোনস এবং রুবেন দিয়াজ ছিটকে গিয়েছেন। তাই রক্ষণভাগের দুর্বলতা কাটাতে উইন্টার উইন্ডোতে নতুন এক সেন্টার ডিফেন্ডারকে সই করাতে চলেছে সিটি। পালমেইরাসে খেলা 19 বছরের ব্রাজিলিয়ান তারকা ভিতর রেইজ। ব্রাজিলের শীর্ষ লিগে পালমেইরাসকে রানার আপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। খেলেছেন ব্রাজিলের অনূর্ধ্ব 16 এবং 17 জাতীয় দলেও। প্রথমে তাকে দলে নেয়ার ব্যাপারে রিয়াল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দীর্ঘ দর কষাকষির পর 4 কোটি ইউরোর বিনিময়ে ম্যানচেস্টারেই আসছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ইপসুইচ টাউনের বিপক্ষে সিটির আগামী ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলে যোগ দেবেন তিনি। সৌদি আরবেই আরও একটা মরশুম থেকে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, আল নাসেরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি এই পর্তুগিজ তারকা। আগামী মরশুমের জন্য শুধু 18 কোটি 30 লক্ষ ইউরোই নয়, সঙ্গে আল নাসেরের মালিকানা সত্ত্বের 5% পাচ্ছেন রোনাল্ডো। এমনকি আল নাসেরকে আরও শক্তিশালী করতে ভালো কিছু ফুটবলারকে দলে সই করানোর যে শর্ত রোনাল্ডো রেখেছিলেন তা মেনে নিয়ে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোকে দলে টানতে মরিয়া আল নাসের কর্তৃপক্ষ। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন এই মিডফিল্ডার। তিনি যদি শেষ পর্যন্ত আল নাসেরে যান তাহলে ম্যানচেস্টার এবং রিয়াল মাদ্রিদের পর তৃতীয়বারের জন্য রোনাল্ডোর সঙ্গে খেলবেন একই দলে। অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত, তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। বেড রেস্ট প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের স্পিড স্টার জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়াতে তিনি চোট পাওয়ার পর থেকেই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ঘিরে একটা জল্পনা দেখা গিয়েছে। এরপরই শোনা গিয়েছিল বুমরাকে নাকি বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই খবর নিজেই নস্যাৎ করলেন জসপ্রীত বুমরা। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন যে এমন কোনো কিছুই হয়নি, তবে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েই গিয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফি হারের পর থেকেই ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে চলছে কাটাছেঁড়া। ড্রেসিং রুমে শৃঙ্খলা চাইছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। কয়েকদিন আগেই ক্রিকেটারদের সঙ্গে সিরিজ চলাকালীন তাদের পরিবারের সদস্যদের থাকা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে বোর্ড। শোনা যাচ্ছে সেই নিয়মের নেপথ্যে নাকি রয়েছেন খোদ গম্ভীর নিজেই। রিভিউ মিটিংয়ে ড্রেসিং রুমে আরও শৃঙ্খলা আনার কথাই নাকি বলেছেন তিনি। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম নিয়েই নাকি আলোচনা হয়েছে সেই রিভিউ মিটিংয়ে। বিরাট কোহলি জামানার নিয়ম কি তবে ফিরতে চলেছে ভারতীয় দলে?
তেমনই সম্ভাবনা দেখা দিয়েছে। বিরাট কোহলি যখন অধিনায়ক ছিলেন তখন বাধ্যতামূলক ইউইউ টেস্টের নিয়ম ছিল, কিন্তু ক্রিকেটারদের ওয়ার্কলোড ও যাতায়াতের ধকলের জন্য এই নিয়মকে তুলে দিয়েছিল বিসিসিআই। কিন্তু ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার পর বোর্ড আবার সেই নিয়ম ফিরিয়ে আনতে চাইছে। কুলদীপ যাদব কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন? জল্পনা শুরু হওয়ার কারণ দীর্ঘদিনের চোট সারিয়ে ট্রেনিং শুরু করেছেন ভারতীয় রিস্ট স্পিনার। চোটের জন্য বর্ডার গাভাস্কার ট্রফিতে তাকে পাওয়া যায়নি, তবে তিনি ইতিমধ্যেই ট্রেনিং শুরু করেছেন। খুব শীঘ্রই নেটে বোলিং শুরু করবেন। তাই যেহেতু দুবাইতে স্পিন সহায়ক উইকেটে ভারতকে খেলতে হবে, কুলদীপের দলে থাকা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কেভিন পিটারসন। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই ভারতীয় ড্রেসিং রুমের ভিতরের অস্বস্তিকর সব খবর বাইরে বেরিয়ে এসেছে। তার উপর ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতা। শোনা যাচ্ছে নতুন ব্যাটিং কোচ নিতে চলেছে ভারতীয় বোর্ড। সেই খবর পেয়ে টুইট করে ভারতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ইংলিশ তারকা কেভিন পিটারসন। ঘরের মাঠে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে নামবে বাংলা, কিন্তু তার আগে সুদীপ চট্টোপাধ্যায়ের এমআরআই রিপোর্ট অনেকটাই চিন্তা বাড়িয়ে দিচ্ছে বাংলা শিবিরের। তার এমআরআই রিপোর্ট খুব একটা ভালো আসেনি বলেই শোনা যাচ্ছে। খেলার সম্ভাবনাও ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। আগামী 18 জানুয়ারি থেকে প্রস্তুতিতে নামবে বাংলা। স্কোয়াডে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। সেখানেই তাকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট ফুটবল ছাড়াও বাকি সব খেলার আপডেট কি? দাবা, হকি, ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। দিল্লিতে আয়োজিত ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুরুতেই ধাক্কা খেল ভারতীয় সার্ডলাররা। ছেলেদের সিঙ্গেলসে পরপর ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা সার্ডলার লক্ষ্য সেন, এইচএস প্রণয় ও প্রিয়াংশু রাজাওয়াত। যদিও প্রণয় পুরোপুরি ছন্দে ছিলেন না, প্রিয়াংশুরও চোট ছিল। কিছুটা হলেও পদকের আশা ছিল লক্ষ্য সেনকে ঘিরে, কিন্তু প্রতিযোগিতার শুরুটা একদমই ভালো হলো না ভারতীয় এই সার্ডলারের। চীনা প্রতিপক্ষ লিন চুন ইর কাছে 15-21, 10-21 হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন তিনি। ফলে সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে ভারতের বড় মুখ বলতে আর কেউ রইল না। গত বছর প্যারিস অলিম্পিক্সের ফাইনালে 100 গ্রাম ওজন বেশি থাকায় ডিসকোয়ালিফাই করা হয়েছিল ভারতীয় কুস্তিগির ভিনেশ ফগটকে। যদিও সেসব নিয়ে বিতর্কও কম হয়নি। তার মেডেল ফেরানোর দাবি নিয়ে মামলা করা হয়েছিল ক্রীড়া আদালতে, পরে তা খারিজও হয়ে যায়। সেই ব্যর্থতা কাটিয়ে ফের কুস্তির ময়দানে ফিরছেন ভিনেশ ফগট। শুরু করেছেন অনুশীলনও। সম্প্রতি সেই অনুশীলনের ভিডিও নিজের সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন এই তারকা কুস্তিগির। ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের মহিলা ফুটসল দল গত 15 জানুয়ারি হংকংয়ের বিরুদ্ধে 0-5 গোলে হেরেছিল। যদিও প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে যথেষ্ট লড়াকু মনোভাব দেখিয়েছে ভারতীয় মহিলারা। এই ম্যাচে ভারতের ঋতিকা সিংয়ের পারফরমেন্স ছিল নজর কাড়া। এবার সেই হারের ব্যর্থতা ভুলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ঋতিকারা। সামনে কঠিন প্রতিপক্ষ। আগামী 17 জানুয়ারি এএফসি মহিলা ফুটসল এশিয়ান কাপ 2025 যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত। সেখানেই তাদের প্রতিপক্ষ গ্রুপ বিতে থাকা ইন্দোনেশিয়া। খবরের দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের মন্তব্য উঠে আসে, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি জানি যে ফেক নিউজ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তবে এই খবরটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি, খবরের সোর্স একেবারেই বিশ্বাসযোগ্য নয়। মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অর্থহীন, কারণ মেসির মতো আর কেউ আসবে না। দিনের শেষে সবাই যে যার নিজের ফুটবল স্টাইল তৈরি করে, নিজেদের ইতিহাস আলাদা করে তৈরি করে। খেলার দুনিয়ার যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।